হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টিম রিয়াস আর আমি শাশ্বত, এবং আজকে আমি নতুন একটা ছবির রিভিউ নিয়ে এসেছি। আজকে যে ছবিটা রিভিউ করব সেই ছবিটার অপেক্ষায় বহু মানুষ বহুদিন ধরে বসেছিল, এবং বলতে গেলে এই বছরের ওয়ান অফ দ্য মোস্ট গ্র্যান্ড ছবি এবং অ্যান্টিসিপেটেড ফিল্ম। বাট তারই সাথে আমি এইটুকু কথা অবশ্যই বলতে পারি, এই বছর এখনো বাকি আছে, আরো বেশ কিছু ছবি আসবে, আরো বেশ কিছু বড় বড় ছবিও আসবে, কিন্তু এই ছবিটার মতো খারাপ, এই ছবিটার মতো জঘন্য ছবি এই বছর আসবে কিনা সেই নিয়ে আমার ডাউট আছে। রিভিউ করতে গিয়ে এই এক বছরে খারাপ ছবি তো কম দেখিনি। আজও অর্ধাঙ্গিনী থেকে মালিক, অজস্র বাজে বাজে ছবি দেখেছি, কিন্তু এই ছবিটা দেখে আমার সত্যি মনে হয়েছে, সত্যি ওই আলিয়া ভাট রাজিতে যেরকম বলেছিল মুঝে ঘাড় জানায়, এই ফিল্মটা দেখে আমার এক্স্যাক্টলি ওই ফিলটাই এসছে। তো আজকে আমরা রিভিউ করব ইয়াসের, রকিং স্টার ইয়াসের নতুন ছবি, গীতু মোহন দাসের ডিরেকশনে করা টক্সিক। সো ওয়াই আই হেট দিস ফিল্ম সো মাচ, আমার এত জঘন্য কেন লেগেছে ছবিটা। এই ছবিটার ট্রেলার দেখে লোকের যে বিরাট একটা এক্সপেকটেশন ছিল সেরকম নয়, তার আগে টিজার, সং, সমস্ত কিছুতেই লোকের মানে মিক্স রিভিউ ছিল। বাট ছবিটার কিন্তু ফার্স্ট ডে যেরকম অ্যাডভান্স টিকিট বুকিং হয়েছে সেটা কিন্তু মানে রেকর্ড ব্রেকিং, জাস্ট রেকর্ড ব্রেকিং। প্রচুর মানুষ এই ছবিটাকে দেখতে এসছে, এবং সেটার অন্যতম বড় কারণ কেজিএফ এবং কেজিএফ 2। ইয়াস কেজিএফ এবং কেজিএফ 2 দিয়ে যে পরিমাণ ফ্যান বেস তৈরি করেছিল, সেটারই মুনাফা কিন্তু এই ফিল্মটা ফার্স্ট ডে অন্তত পাচ্ছে। আই গেস ফার্স্ট ডে সেকেন্ড ডে পাবে, আস্তে আস্তে ছবিটা ক্র্যাশ করে যেতে পারে, ছবিটা এতটাই খারাপ হয়েছে। কিন্তু এই ছবিটা এত খারাপ হলো কেন, আসলে এই প্রশ্নটা না উল্টো করা উচিত, যে ছবিটার মধ্যে কি আদৌ কিছু ভালো ছিল। আমার সেখানে উত্তর হবে না। এই ছবিটার মধ্যে পজিটিভ পয়েন্ট অলমোস্ট, জাস্ট অলমোস্ট নেই। যদি কিছু থাকে আমি চেষ্টা করবো রিভিউর কোনো একটা জায়গায় বলে দেওয়ার। বাট কেন খারাপ হলো সেটার প্রথমে যদি আসি, বিকজ অফ দ্য এই ফিল্মের ডিরেক্টর। এই ফিল্মের ডিরেক্টর এবং স্টার কোনোভাবেই এক বেঞ্চে আসে না। মানে গীতু মোহন দাস টোটালি অন্যরকম একজন ফিল্ম মেকার। আপনারা যদি দ্য লায়ার্স ডাইস বলে ছবিটা দেখেন, যেটা কিনা একটা অসাধারণ ছবি, সেই ছবিটা টোটালি অন্যরকম একটা ছবি, অল্টারনেট ফিল্ম বলা যেতে পারে। মুথাল বলে যে ছবিটা, তিনি বেসিক্যালি মালায়ালাম ফিল্ম বানিয়েছেন, সেই ছবিটাও একদম অন্যরকম। সেখান থেকে সে এসে কার সাথে কোলাপ করছে? ইয়াসের সাথে, যার আগের ছবি একটা চূড়ান্ত মাস ছবি, এবং সেই ছবিটা তাকে প্যান ইন্ডিয়া স্টার বানিয়ে দিয়েছে। তো সেই ইয়াসের সাথে সে কোলাপ করছে। তো ইয়াসের কেজিএফ এর পোস্ট কেজিএফ যে স্টারডম, পোস্ট কেজিএফ তার থেকে মানুষ যেরকম ফিল্ম এক্সপেক্ট করে, এবং ইয়াস নিজেও যেরকম ফিল্মের পার্ট হতে চায়, তার সাথে কিন্তু গীতু মোহন দাসের সেন্সিবিলিটি, তার স্টোরি টেলিং কোনোটাই খুব একটা ম্যাচ করে না। ফলত স্টার এবং ডিরেক্টরের ম্যাচ না হওয়াটা ছবিটাকে মারাত্মকভাবে হ্যাম্পার করেছে। এইবার যদি গল্পটাতে বলি, এই ছবিটা গল্প লেভেলে, মানে একটা কমার্শিয়াল ছবি বা একটা কমার্শিয়াল মেইন স্ট্রিম ছবি, সেটারও তো কিছু নিয়ম আছে, সেটার কিছু টুলস আছে। সেখানে কিভাবে গল্প বলতে হয়, কিভাবে গল্পটাকে, স্টোরিটাকে এগোতে হয়, ইমোশন গুলোকে রেজ করতে হয়, মানুষ সেটার সাথে কানেক্ট করে, এই জিনিসগুলো ভাবতে হয়। গীতু মোহন দাস সেই স্কুলিং থেকে আসে না, সেটা ছবিতে দেখা যায়। এই ছবিটার মধ্যে 1947 সালের গোয়া, তখন যেভাবে পর্তুগিজদের দ্বারা ক্যাপচার করা ছিল, সেই জায়গা থেকে একটা ভাই এবং বোন উঠে আসছে। একটা ক্যারেক্টার করছে ইয়াস, এবং তার বোনের ক্যারেক্টার অর্থাৎ তার দিদির ক্যারেক্টার করছে নায়নতারা। তো তাদের ভাই বোনের যে ইমোশনাল বন্ডিং, সেটার ঘটনাগুলো দেখিয়েছে, কিন্তু কোনো ক্যারেক্টারের সাথে আপনি ইমোশনালি ফিল করতে পারবেন না। এই ফিল্মটার মধ্যে পাঁচখানা ফিমেল ক্যারেক্টার, যেটা থেকে লোকের হেভি এক্সপেকটেশন ছিল যে না না, গীতু মোহন দাস শিওর ইয়াসকে দিয়ে পুরো অন্যরকম কিছু করাচ্ছে, একটা ফিমেল সেন্ট্রিক ফিল্ম বানাচ্ছে। ঘন্টার মাথায় এসব কিছুই হয়নি। এবং এই ছবিটাতে না ভাই আর বোনের ইমোশনটাকে ওয়ার্ক করানোটা খুব দরকার ছিল, সেটা করে না। এবং যে ব্যাকগ্রাউন্ডটা, আপনারা কেজিএফ মনে করুন, কেজিএফ এর ব্যাকড্রপটাই বলতে গেলে কেজিএফ 1 গোটা ছবিটা ওই কয়লা খনির কি ব্যাকড্রপ, সেখানে মানুষদের কিভাবে আনা হচ্ছে, সেখান থেকে কি করে রকি ভাই উঠছে, এটার ওপর ছিল। এখানে ব্যাকড্রপটা গীতু মোহন দাস এত জঘন্য ডিরেকশন, এবং সেখানে কেজিএফ এর হ্যাংওভারে ভরা, মানে কেজিএফ এর স্লো মোশনে হাঁটা, স্লো মোশনে চলা যেরকম ভর্তি ছিল, এখানেও তাই। মানে ইয়াস হয়তো কোথাও গিয়ে ঘোষ ডিরেক্টর হয়ে গেছে, বা ডিরেক্টরকে ওভার পাওয়ার করে গেছে। তো ব্যাকগ্রাউন্ডটা একেবারে এস্টাবলিশ নয়, ক্যারেক্টারগুলোর ইমোশনাল পয়েন্ট এস্টাবলিশ নয়, এখানে একটা মাদার অ্যাঙ্গেলও ঢোকানো হয়েছে। আমি যদি একটা কথা বলি, যে ইয়াস বেসিক্যালি তার কেরিয়ারটা না বাচ্চান 70s এর যে বাচ্চানের কেরিয়ার ছিল, সেটার থেকে ধার করে নিয়ে করছে। কেজিএফ এরও ছবিটা যেরকম বাচ্চানের এরকম কালা পাত্থার দিওয়ার ওরকম ছবি ছিল, এই ফিল্মটারও প্লট পয়েন্টটা কিছুটা ত্রিশূলের মতো, বাট সেটা কিছুটাই। ত্রিশূল এত ভালো একটা ছবি, আজকের দিনে যখন আমরা কোনো কর্পোরেট ড্রামা, কর্পোরেট ফিল্ম দেখি,
যেখানে হচ্ছে বিজনেস দিয়ে একজন আরেকজনকে ঘায়াল করছে, এরকম কিছু হয়। এই সমস্ত ছবির বাবা হচ্ছে গিয়ে সেলিম জাভেদের লেখা ত্রিশূল সিনেমাটা, যেখানে সঞ্জীব কাপুর এবং অমিতাভ বচ্চন ছিল। এই ফিল্মটাতে ত্রিশূলের কিছুটা রেফারেন্স থাকলেও একেবারেই কোনো রকম ইমোশনাল বন্ডিং নেই, কোনো রকম এস্টাবলিশমেন্ট নেই। আর র্যান্ডম, মানে কেজিএফ এর থেকে, কেজিএফ 2 থেকে আমি এটা দেখছি, র্যান্ডম হাঁটার শট, অল সিনের মধ্যে মদ, সিগারেট, গুলি, অ্যাকশন, এবং অ্যাকশন গুলো একেবারে ঢপের, একদম জঘন্য যাকে বলে। মানে অ্যাকশন গুলোতে তো একটু ভাবনা চিন্তা থাকবে, তুমি খালি গোর দেখাবে, তুমি খালি ভায়োলেন্স দেখাবে, তাতেই সেটা আহু হয়ে গেল, ব্যাপারটা এরকম নয়। সেটার মধ্যেও একটা ইনোভেশন লাগে, যেটার ইনোভেশন এখানে কিছু নেই। এখানে খরচা করেছে প্রডিউসার, টাকা উড়িয়ে একদম হুলিয়ে খরচা করেছে। ও বাই দা ওয়ে, এই ফিল্মের কিন্তু ভিএফএক্স গ্রাফিক্স এর কাজ যারা রামায়ণ বানাচ্ছে, ডিনেগ, তারাই দেখেছে। তো এই ফিল্মটা দেখে আমি প্রথমত ইয়াসের প্রতি এবং দ্বিতীয়ত ডিনেগের প্রতি যথেষ্ট স্কেপটিক্যাল যে রামায়ণ কি হতে চলে। কারণ এর যে ভিএফএক্স এর কাজ, গ্রাফিক্স লেভেলের কাজ খুব একটা ভালো নয়, বাট প্রোডাকশন ভ্যালু খুব হাই ছিল। এটাকে আপনারা পজিটিভ পয়েন্ট ধরতে চাইলে ধরতে পারেন। কিন্তু সিনেমা যদি ওয়ার্ক না করে, সিন যদি ওয়ার্ক না করে, তো এই ঘন্টার মাথা প্রোডাকশন ভ্যালু, প্রোডাকশন ডিজাইন, সেট ডিজাইন, অনেক লোকের পরিশ্রম, কোনোটাই খুব একটা ওয়ার্ক করে না। ফলত আমার কাছে এটা কোনো পজিটিভ পয়েন্ট নয়। তো গোটা ছবির ফার্স্ট হাফটা তো মোটামুটি এই ইয়াসের হাঁটা চলা, তার কত সয়েক, তার কত অড়া, এইসবের উপর দিয়ে চালায়, এবং সেখানে প্রেমের অ্যাঙ্গেলটা দেখায়। ভাই প্রেমের অ্যাঙ্গেলটা ওয়ার্ক করে না, সিরিয়াসলি বলছি। প্রেমের অ্যাঙ্গেলটার মধ্যেও কোনো রকম স্পাইস নেই, খালি ওই পাবলিক চিল্লাচ্ছিল, তাবাহি গান, এবং ওইখানে কিছু সেক্স সিন আছে বলে। ভাই এটা দেখার হলে পানু দেখে নে না, পানু দেখে নে। সেক্স সিন দেখে যখন এত মস্তি, তাহলে পানু দেখে নাও, সিনেমা দেখার কি দরকার? তো এই সিনেমাটার মধ্যে ক্যারেক্টারটার মধ্যে কোনো পলিটিক্যাল কারেক্টনেস আমি খুঁজতে যাচ্ছিও না। ফিল্মটার মধ্যে দেখাচ্ছে একটা সুপার টক্সিক ক্যারেক্টার, এবং সেটা নিয়ে গল্পটা ডিল আছে, পরবর্তীতে আছে ফার্স্ট হাফের পরে। কিন্তু প্রেমটার মধ্যে কোনো কোনো একটা ইমোশন তো কাটাতে হবে। ভাই বোনের ইমোশনটাকে ইদার ওয়ার্ক করাও, ইদার লাভ ইন্টারেস্টটা ওয়ার্ক করাও। ফিল্মের মধ্যে কোনো ইমোশন যদি কানেক্ট না করে, আর কোন সিনের যদি বিল্ড আপই না হয়, সেখানে তুমি যত খুশি অ্যাকশন করো, যত মানুষ মারো, যত মেশিন গান চালাও, কিচ্ছু ওয়ার্ক করবে না। তার আগে ওই জিনিসটাকে বিল্ড আপ করাতে হবে, যেটা লোকের কাছে গিয়ে ধাক্কা দেবে। তো এখানে ইমোশনাল বিল্ড আপ বলি, সিন এস্টাবলিশমেন্ট বলি, ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্ট বলি, কিচ্ছু হয়নি, জঘন্য হয়েছে, জাস্ট জঘন্য। সেকেন্ড হাফের মধ্যেই অল্প কিছু ভালো পয়েন্ট আছে। সেটা হচ্ছে সিনেমাটা লাস্ট 30-40 মিনিটের মধ্যে গিয়ে যখন ইয়াশ এবং অর্থাৎ রায়া এবং টিকি, বাবা এবং ছেলের মধ্যে একটা কনফ্রন্টেশন হয়, সেখানে কিছু সিন ওয়ার্ক করে। সেখানে একটা অ্যাকশন সিন আছে, সেই অ্যাকশন সিনটা ওয়ার্ক করে। বাট এই ছবিটার শেষে যে টুইস্টটা দিয়েছে, ইট ডিডন্ট ওয়ার্ক ফর মি, অ্যান্ড দিস ফিল্ম ডোন্ট ডিজার্ভ দিস কাইন্ড অফ টুইস্ট। মানে টুইস্টটা তুমি যেটা নিয়েছো, বা গল্পটা যেভাবে বলতে চাইছো, সেটা হচ্ছে প্রোটাগনিস্টের গিল্টের ওপর কাজ করা। তার কতটা গিল্ট, সে এতদিন এই সমস্ত কাজ করে এসছে, যদিও তার কাজকর্মের মধ্যে এইসব গিল্টের কাজ বালি পাওয়া যায়, বাট স্টিল ওই যে গিলটাকে তুমি যেভাবে দেখাতে চাইছো, সেটার জন্য অন্য স্টোরি টেলিং হয়। তুমি আউট অফ নোয়ার দুপ করে ওরকম একটা জিনিস দেখিয়ে দিলে একটা ইনিশিয়াল টুইস্ট হিসেবে ওয়ার্ক করতে পারে, বাট ওভারঅল জিনিসটা একেবারেই ওয়ার্ক করে না। আর ভাই অভিনয়, অভিনয় আমি জানি না, লোক ভালো বলতে পারে, কিয়ারার অভিনয় আমার ভালো লাগেনি, প্রচন্ড ওভার অ্যাক্টিং। আর ইয়াসের অভিনয়, ইয়াস তো কথাই বলতে পারে না। মানে ইয়াস কথা বলা ইন দ্য সেন্স হচ্ছে কি, যে মানুষ সাধারণভাবে একজন আরেকজনের সাথে যেভাবে কমিউনিকেট করে, ইয়াসের প্রতিটা কথাই ডায়লগ। হ্যাঁ তুম জैसे मेरे वायलेंस माई ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, এই জিনিসই চলছে। ভাই বোন যখন গাড়িতে বসে কথা বলছে, তখন তো নর্মাল কথা বল, ও তখনও নর্মাল কথা বলছে না, মানে লম্বা লম্বা পোয়েটিক ডায়লগ, সেই পোয়েটিক ডায়লগকে পোয়েটিক স্টাইলে বলা। তো খুবই লিমিটেড একজন অ্যাক্টর, যে নিজের সোয়াগটা জানে, অরা ফার্ম করতে জানে, কিন্তু গুরু একটু অভিনয় তো জানতে হতো। অ্যাপার্ট ফ্রম দিস মিউজিক, রাভি বাস্টুর এটার মিউজিক করেছে, জঘন্য মিউজিক করেছে একেবারে। কোনো অনেক ছবি আছে, যেমন রিসেন্ট উদাহরণ যদি ধরি, ডিসি, ডিসি ছবিটা অনিরুদ্ধ কিভাবে কোন জায়গায় নিয়ে চলে যায়, আর এখানে রাভি বাস্টুর কিচ্ছু করতে পারেনি। গোটা সিনেমার মধ্যে কেউ যদি টুকটাক ভালো কাজ করে, সেটা সিনেমাটোগ্রাফার, সেটা কিছু জায়গায় সেকেন্ড হাফের কিছু জায়গায় ইয়াস, বাট ইট ওয়াজ সো ইরিটেটিং, সো নন এঙ্গেজিং। মানে ছবিটা দেখতে গিয়ে মনে হবে আমার হলের মধ্যে কেউ আটকে দিয়েছে, আমার বেরোতে আপ্রাণ ইচ্ছে করছে, কিন্তু রিভিউ করতে হবে বলে আমি বসে বসে দেখছি। তো এই ফিল্মটার মধ্যে ইমোশনাল জায়গায় কোনো রকম ওয়ার্ক করে না। স্টোরি লেভেলে গোজামিল তো আছেই, তাছাড়া এস্টাবলিশমেন্টের অভাব আছে। পারফরমেন্স ভেরি পোর, একটা ফিমেল ক্যারেক্টার এখানে ঠিকঠাক করে লেখানো হয়। নায়নতারার ক্যারেক্টারটা ঝুল, তারা সুতারিয়ার ক্যারেক্টারটা সেন্সলেস। অন্যদিকে রুক্মিণী ভাসান্তের তো হেভি পজিটিভ ভাইব থাকে চারিদিকে, সবাই হেভি ফ্যান, বাট রুক্মিণী ভাসান্ত কিন্তু খুবই পোর একটা ক্যারেক্টার পেয়েছে। তো ওভারঅল ইয়াসের উপরই মোটামুটি ছবিটা ছিল, এবং গোটা ছবিটাই জঘন্যভাবে ধেরিয়েছে, ফ্রম ডায়লগ লেভেল টু সিন লেভেল টু বিল্ড আপ লেভেল টু ইমোশনাল লেভেল টু মিউজিক লেভেল টু সিনেমাটোগ্রাফি, সমস্ত কিছুই খারাপ। এবার যদি বলতে হয়, আমি অন্য একটা পয়েন্ট বলবো, যে এই যে কেজিএফ থেকে যে ইয়াস,
এত বড় একটা স্টারডাম পেলো। এবং এই ছবিটাতেও যখন কেজিএফ এর মতো কোনো মোমেন্ট আছে সেটাতে লোক সেলিব্রেট করছে। ভাই আমরা কিন্তু ভুল জিনিসকে গ্লোরিফাই করছি। আমি দেখছি হলের মধ্যে যখন ইয়াস কোনো একটা মেয়েকে বাজে কথা বলছে বা তাকে বিছানায় নিয়ে যাচ্ছে, পাবলিক হেভি চিয়ার আপ করছে। এইসব জিনিসপত্র আমরা সেলিব্রেট করবো 2026-এ এসে? এইভাবে আমাদের দেশের বিগেস্ট স্টার তৈরি হবে? এটা একটা কথা হলো? মানে গত বছর ধরে আমাদের হয়েছে কি, ছোটবেলায় আমরা 3 ইডিয়টস এর মতো সিনেমা সেলিব্রেট করতে পারতাম, কিন্তু এখন আমরা অ্যানিমেলের মতো অ্যান্টি হিরো নয়, পাক্কা ভিলেন টাইপ ক্যারেক্টার তাদেরকে সেলিব্রেট করি। এখানেও ক্যারেক্টারটা নির্বিচারে মানুষ মেরেছে, মানে নির্বিচারে। ও যে কি কারণে মারছে ডিরেক্টরও জানে না, রাইটারও জানে না, ইয়াসও জানে না, কেউ জানে না, কিন্তু যেখানে গুলি পাচ্ছে দুম দাম দুরুক দারাক চালিয়ে যাচ্ছে। তো একটা খুনি, একটা গ্যাংস্টার, একটা স্মাগলার, আমি বলছি না যে তাদের উপর ছবি হবে না, গ্যাংস অফ ওয়াসিপুরও তো হয়েছে, গডফাদারও তো হয়েছে, বাট সেখানে ফিল্ম মেকিংটা কি, সেখানে মেসেজিংটা কি? এখানেও গীতু মোহন দাস লাস্টে একটা ভালো সাজার মেসেজ করতে গেছে, বাট ভাই এটা ওয়ার্ক করছে না। অন্তত পাবলিক এবং সিনেমার সাথে যে সম্পর্কটা, সেখানে পাবলিক কিন্তু খারাপ জিনিসটাকেই টোটাল সেলিব্রেট করছে। কিরকম? যেখানে হচ্ছে কি ইয়াস নির্বিচারে মানুষ মারছে, হাত কেটে দিচ্ছে, গলা কেটে দিচ্ছে, অথবা কোনো মেয়েকে সে বিছানায় নিয়ে শোয়াচ্ছে, সেটা পাবলিক সেলিব্রেট করছে। তো পাবলিককেও একটু এগিয়ে আসতে হবে, পাবলিককেও একটু বেটার ছবির দিকে এগোতে হবে। আর ডিরেক্টর তো আমি তো বলবো গীতু মোহন দাস যেন কখনো, মানে আমি নম করে বলছি, কোনোদিন এই সমস্ত ছবি বানাবেন না। আপনি আপনার যেটা আসে সেটাই বানান। একটা বড় স্টারকে হায়ার করতে হবে বলে দেখছেন তো, তাতে আপনার নিজের অটিওরশিপটাও হারিয়ে যাবে, এই জিনিসটাই হবে। তো এই আর কি। তো ইয়াসের অবস্থাটাও প্রভাসের মতোই হবে। আমি তো বলবো প্রভাসের চেয়েও খারাপ দিকে যেতে পারে। প্রভাস যেরকম বাহুবলীর পরে সাহো করেছিল, তো সাহো বাহুবলীর চেয়ে অনেক লেস ইনফিরিয়ার একটা বাজে ছবি ছিল, বাট এতটাও খারাপ ছিল না সাহো। এটা কিন্তু চূড়ান্ত চূড়ান্ত খারাপ হয়েছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ। আমি খালি এটাই বলবো, এক তো ছবিটা বাজে হয়েছে, ছবির যে কোনো দিক থেকে এটা বাজে ছবি। এছাড়া আমরা এই ছবির মধ্যে দিয়ে যে যে জিনিসগুলোকে গ্লোরিফাইড করছি, যে যে জিনিসগুলোকে সেলিব্রেট করছি, আমাদেরও শুধরানোটার খুব দরকার আছে। কিন্তু আমি জানি আমার এই রিভিউটা তো অনেকের দ্বিমত থাকতে পারে, অনেকে সহমত হতে পারেন। কেমন লাগলো আমার এই রিভিউ এবং আপনাদের এই ছবি দেখার অভিজ্ঞতাটা কি, কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের ভিডিও, আমাদের চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।